স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের প্রথম কোশ্চেন রায়ান মার্টিনের। কি বলছে কোশ্চেনটা? খুব ভালোভাবে প্রত্যেকটা কোশ্চেনকে আমরা অ্যানালাইজ করব এবং সেই কোশ্চেনগুলোকে সলভ করার আপ্রাণ চেষ্টা করব তুই এবং আমি দুজনে। তোরা ভাবিস না কিন্তু আমার আনসার কথা বলছে না, পাই পাই করে অঙ্ক করছে না। কথা বলছি না একই কারণে, কারণ পড়াশোনার মাঝখানে আমি কোনো ডিস্ট্রাকশন চাইছি না। একদম পরপর মিষ্টি মিষ্টি কিউট কিউট কুচি কুচি অঙ্ক আছে, এগুলোর মাঝখানে কথা বলে কেন সময় নষ্ট করবো? এখন দেখ আবার কথা বলছি তো সময় নষ্ট করা যাবে না। তাহলে সবার আগে আমি দুটো বৃত্তের ওপরে একটা স্পর্শ করতে পারবো। যদি খেয়াল করি, একটা ব্যাস আছে, তার দুখানা প্রান্তবিন্দু আছে, পুরো টিম তোমাদের পাশে আছে, এই নিয়ে বিন্দু মাত্র অরেঞ্জ চক্রবর্তীর মুখ থেকে আবার কথা বেরিয়ে গেছে, মানে একটা প্রমিস করে দিয়েছে, মানে সেই প্রমিসটা ফুলফিল হবেই হবে, এই নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথাবার্তা নয়। কারণ প্রত্যেকে জানি, যারা 11-12 পড়ে আমাদের কাছে বা যারা 9-10 এতদিন ধরে দেখছে, তারা জানে যে অঞ্চল যেটা বলে, যেটা প্রমিস করে, সেই জিনিসটা ডেলিভার করার চেষ্টা করে এবং সেটাকে ডেলিভার করে। তো আমাদের তো 3টে সিরিজ একসাথে শুরু হচ্ছে। একটা হচ্ছে লক্ষ্যবোধ 1.0, যেখানে আমরা ওয়ান শট ভিডিও দেবো। একটা হচ্ছে আমাদের রায়ান মার্টিন সিরিজ, যেটা প্রশ্ন ভান্ডার 1.0, সেটা আমরা একদিন দেবো সপ্তাহে। এবং একটা হচ্ছে সাজেশন সিরিজ গুপ্তধন 1.0, সেটাও কিন্তু আমরা চালু করে দিয়েছি। তো আজকে আমরা প্রশ্ন ভান্ডার 1.0 সিরিজ নিয়ে এসেছি, যেখানে আমরা রায়ান মার্টিনের কোশ্চেন নিয়ে ডিসকাস করব এবং সেখানে একটা স্পেশাল চ্যাপ্টারের, মানে যেই চ্যাপ্টারটা আমি ওয়ান শটে করাইনি এখনো পর্যন্ত, যেই চ্যাপ্টারটা নিয়ে আমি কোনো কথাবার্তা বলিনি, কোনো থিওরি নিয়ে কথাবার্তা বলিনি, সেই চ্যাপ্টারেরই আজকে আমি রায়ান মার্টিনের কোশ্চেন নিয়েছি। আমি জানি যারা যারা এখানে আছিস, তারা কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো চ্যানেলে বা কোনো না কোনো প্রাইভেট টিউশনে নিজের বাড়িতে অবশ্যই এই চ্যাপ্টারটা করে নিয়েছিস। এবং এই চ্যাপ্টার থেকে যে দুটো উপপাদ্য আমি সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনটা কিন্তু আমি পুরোপুরি তোদেরকে প্রুফ করিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম যে ভাই, এই যে চ্যাপ্টারটা আছে, উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে, যার নাম হচ্ছে সদৃশ্যতা স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, তাহলে এই চ্যাপ্টারে রায়ান মার্টিনের কোশ্চেন গুলো করানো যাক, যেটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড সামেটিভ বল বা মাধ্যমিক বল, রায়ান মার্টিন এবং ডিফারেন্ট যে আমাদের বইগুলো আছে, তার কোনো বিকল্প নেই। তাহলে আজকে আমরা রায়ান মার্টিন সিরিজ শুরু করছি, এবং যেটা প্রশ্ন ভান্ডার 1.0। এবং এখানে খালি রায়ান মার্টিন হবে না, এখানে আরো ওয়েস্ট বেঙ্গলের যত বড় বড় এরকম টাইপের বই আছে, সেই বইয়ের প্রশ্নপত্রগুলো আমরা সলভ করাবো, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাহলে আজকে একদম সময় নষ্ট না করে আমরা শুরু করছি প্রশ্ন ভান্ডার 1.0 শুভ সূচনা, এবং স্টার্ট করছি একটা খুব সুন্দর কোশ্চেন দিয়ে, উপপাদ্য সদৃশ্যতা এবং স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের প্রথম কোশ্চেন রায়ান মার্টিনের। কি বলছে কোশ্চেনটাতে? বলছে, খুব ঠান্ডা মাথায় খুব ভালোভাবে প্রত্যেকটা কোশ্চেনকে আমরা অ্যানালাইজ করব এবং সেই কোশ্চেনগুলোকে সলভ করার আপ্রাণ চেষ্টা করব তুই এবং আমি দুজনে। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা। বলছে দুটি বৃত্ত, দুখানা বৃত্ত এখানে আছে, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ করছে না। কি বললাম? পরস্পরকে স্পর্শ বা ছেদ করছে না। যদি স্পর্শ বা ছেদ কোনোটাই না করে, তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা জিজ্ঞেস করেছে। তাহলে সবার আগে আমি দুটো বৃত্তের ওপরে একটা স্পর্শ আঁকতে পারবো। যদি খেয়াল করিস, আমি দুখানা বৃত্তের ওপরে কিন্তু একটা অবশ্যই স্পর্শক আঁকতে পারবো। তো আমি চুপচাপ ওপরে একটা স্পর্শক এঁকে নিলাম। সেম ভাবে, একইভাবে আমি নিচে কিন্তু একটা সাধারণ স্পর্শক আঁকতে পারবো। কি বললাম? আমি নিচে একটা সাধারণ স্পর্শক আঁকতে পারবো। তাহলে আমি চুপচাপ একটা নিচে সাধারণ স্পর্শক এঁকে নিলাম। চুপচাপ নিচে একটা আমি সাধারণ স্পর্শক এঁকে নিচ্ছি। এমন স্পর্শকের ছিড়ি যে আঁকতে পারছি না স্পর্শকটা, একদম এঁকে নিচ্ছি। ভাই খুব ভালো কথা, চলো এঁকে নিচে। তাহলে নিচে আমি একটা চুপচাপ সাধারণ স্পর্শক এঁকে নিলাম। এবার আর কি সাধারণ স্পর্শক আঁকা যাবে? অবশ্যই আঁকা যাবে। আমি অত কষ্ট করছি না, এখানে একটা শিওর শট সাধারণ স্পর্শক আঁকা যাচ্ছে এবং এই দিকেও একটা গ্যারান্টি সহকারে এদিকেও কিন্তু একটা সাধারণ স্পর্শক আঁকা যাচ্ছে। আমি ভালো করে আঁকতে পারলাম না, কিন্তু দেখেই বুঝতে পারছিস তোরা যে হ্যাঁ, অবশ্যই একটা সাধারণ স্পর্শক কিন্তু এখানে অঙ্কন করা যাবে। হায় রে হায়, হায় রে হায়। তাহলে আমি টোটাল আমি কিন্তু 4খানা মাত্র সাধারণ স্পর্শক আঁকতে পারছি, যদি আমাদের দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করে। তাহলে ওপরে একটা নিচে একটা ক্রস করে আমাদের দুটো, তাহলে 4খানা সাধারণ স্পর্শক আমি অবশ্যই অঙ্ক করতে পারবো, যদি দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করে। নেক্সট কোশ্চেন আমি চলে আসছি এখানে, একদম সময় নষ্ট আমরা করবো না। একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি, এগুলো সবসময় না ছবি দিয়ে আঁকতে হয়, জানিস তো।
এগুলো এমনি মানে হাওয়াতে যদি আমি কথাবার্তা বলি তাহলে তোরা কোনদিন সিরিয়াসলি নিবি না কথাগুলোকে। আমাকে এগুলো একদম ছবি এঁকে সুন্দরভাবে বোঝাতে হবে, তাহলে অবশ্যই তোরা ব্যাপারটাকে সিরিয়াসলি নিবি। এটা একদম পুরোপুরি একটা পূর্ণ একটা ব্যাস, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ব্যাস। ব্যাসের দুখানা প্রান্ত বিন্দু আছে এ আর বি। এবার এই দুখানা প্রান্ত বিন্দুতে আমি কি অঙ্কন করলাম? এই দুটো প্রান্ত বিন্দুতে আমি স্পর্শক অঙ্কন করলাম। কি বললাম? এই দুটো প্রান্ত বিন্দুতে আমি কি করলাম? জলদি বলো। স্পর্শক অঙ্কন করলাম। তাহলে চুপচাপ আমি এখানে স্পর্শক অঙ্কন করে ফেলেছি, একটা একদম সুন্দর স্পর্শক অঙ্কন করে ফেলেছি সুন্দরভাবে। তাহলে ব্যাসের দুখানা প্রান্ত বিন্দু আছে, ব্যাসের একদম দুখানা প্রান্ত বিন্দু আছে, দুটো প্রান্ত বিন্দুতে আমি স্পর্শক অঙ্কন করে ফেলেছি। তাহলে দেখতেই পাচ্ছিস যে স্পর্শক গুলো যেহেতু সরল রেখা, তাহলে দুটো স্পর্শক কি হচ্ছে? একদম সমান্তরাল হচ্ছে না? তাহলে ব্যাসের দুটো প্রান্ত বিন্দুতে আমি যদি দুটো স্পর্শক অঙ্কন করি, একটা ব্যাস আছে, তার দুখানা প্রান্ত বিন্দু আছে, দুটো প্রান্ত বিন্দুতে আমি দুটো স্পর্শক অঙ্কন করলাম। দেখেই বুঝতে পারছিস এই দুটো স্পর্শক কিন্তু সম্পূর্ণভাবে সমান্তরাল, মানে একদম অপশন বি স্টার। তাহলে একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুতে আমি যদি স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শক দুটি কিন্তু পুরোপুরি ভাবে পরস্পর সমান্তরাল হবে। একদম সময় নষ্ট আমি করবো না, 3 নম্বর অঙ্কে আমি চলে যাচ্ছি। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে। সবার আগে আমি দুটো বৃত্ত অঙ্কন করছি। তোরা ভাবিস না কিন্তু আমার আনসার কথা বলছে না, পাই পাই করে অঙ্ক করছে না, কথা বলছি না একই কারণে, কারণ পড়াশোনার মাঝখানে আমি কোনো ডিস্ট্রাকশন চাইছি না। একদম পরপর মিষ্টি মিষ্টি কিউট কিউট কুচি কুচি অঙ্ক আছে, এগুলোর মাঝখানে কথা বলে কেন সময় নষ্ট করব? এখন দেখ আবার কথা বলছি, তো সময় নষ্ট করা যাবে না। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, কি বললাম? চুপচাপ অন্তঃস্পর্শ করছে। তাহলে দেখতেই পাচ্ছিস যে এখানে দুখানা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত। অন্তঃস্পর্শ মানে কি? তারা একে অপরকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, ধরলাম তারা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে এই বিন্দুতে। এবার এই অন্তঃস্পর্শটা যদি দেখে নিলি, তাহলে আমাকে বলছে যে এই দুটো বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কত? সাধারণ স্পর্শক মানে এমন একটা স্পর্শক যেটা বাইরের বৃত্তত স্পর্শক, যেটা ভেতরের বৃত্তত স্পর্শক। এমন একটা স্পর্শক যেটা বাইরে ভিতরে দুটো জায়গাতে স্পর্শক হবে। এবার দেখ এরকম কোন স্পর্শক তো আমি ভেতরে রাখতে পারবো না। আমি ভেতরে যদি কোনো লাইন আঁকি, সেটা কোনোদিন বাইরের বৃত্তের স্পর্শক হবে না। আমি যদি ভেতরের বৃত্তে কোনো লাইন অঙ্কন করি, এটা হয়তো ভেতরের বৃত্তের স্পর্শক হলো, বাট এ কিন্তু কোনোদিন বাইরের বৃত্তের স্পর্শক হবে না, কারণ এ তো বাইরের বৃত্তকে ছেদ করে বেরিয়ে যাচ্ছে, স্পর্শ করছে না। তাহলে ভেতরে আমি যদি কোনো স্পর্শক অঙ্কন করি, সেটা কিন্তু খালি ভেতরের বৃত্তের জন্যই স্পর্শক হবে। আমি বাইরের বৃত্তেতে যদি কোনো একটা যে কোনো জায়গাতে স্পর্শক অঙ্কন করি, যেমন এটা কিন্তু শুধুমাত্র বাইরের বৃত্তেরই স্পর্শক হলো, এই কিন্তু ভেতরের বৃত্তের স্পর্শক হয়নি। তাহলে একমাত্র একটাই বিন্দু আছে, যেই বিন্দুতে আমি যদি স্পর্শক অঙ্কন করি, সেটা ভেতরের বৃত্তের স্পর্শক হবে, সেটা বাইরের বৃত্তের স্পর্শক হবে। কোন বিন্দু সেটা? সেই বিন্দুটা হচ্ছে এ বিন্দু। তাহলে এ হচ্ছে এমন একটা বিন্দু, যেই বিন্দুতে আমি যদি স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকটা ভেতরের বৃত্তের স্পর্শক হবে, সেই স্পর্শকটা বাইরের বৃত্তের স্পর্শক হবে। তাহলে এই একটাই স্পর্শক আমি অঙ্কন করতে পারবো, যেই স্পর্শকটা ভেতরের বৃত্তের স্পর্শক, যেই স্পর্শকটা বাইরের বৃত্তের স্পর্শক। তাহলে অবশ্যই আমাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? সাধারণ স্পর্শকের সংখ্যা হবে একটি। মানে যদি দুখানা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে ভেতর দিয়ে টাচ করে, তাহলে একটা বিন্দুই পাবো, যে বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে ওটা বাইরেরও সাধারণ স্পর্শক হবে, সেটা ভেতরেরও সাধারণ স্পর্শক হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? কি বললাম? তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? এখানে আবার কিন্তু অন্তঃস্পর্শর গল্প বলেছে, এবং ছবি না আঁকলে ঠিক ভাত হজম হয় না, জানিস তো? ছবি না আঁকলে এগুলো নিয়ে কথাবার্তা বলা একদম ভাল লাগে না। সিম্পল কথাবার্তা বলছি। তাহলে আমি যদি এখানে চুপচাপ অঙ্কন করি মানে দুটো বৃত্ত, যারা পরস্পরকে করেছে অন্তঃস্পর্শ, একদম চুপচাপ অন্তঃস্পর্শ করেছে। এবার 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 ভালো করে দেখ। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে বাইরের বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, আর এটা হচ্ছে ভেতরের বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তাহলে এই যে বিন্দুটা আছে, ওটা হচ্ছে বাইরে যে বড় বৃত্তটা আছে তার কেন্দ্র, আর এটা যেটা আছে এটা হচ্ছে ভেতরে যে বৃত্তটা আছে হলুদ কালারের,
তার কেন্দ্র, ঠিক আছে। তাহলে বাইরের বৃত্তের কেন্দ্রকে আমি C1 বলছি, ভেতরের বৃত্তের কেন্দ্রকে আমি কি বলছি জলদি বলো, C2 বলছি। এবার আমি যদি ঠিকঠাক ভাবে ছবিটা আঁকি, এটা হয়ে যাবে ভালো করে দেখ, এটা হয়ে যাবে ভেতরের বৃত্তের ব্যাসার্ধ, এটা হয়ে যাবে ভেতরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ। তাহলে ভেতরের বৃত্তের ব্যাসার্ধ কি কম নিশ্চয়ই, 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর এটা হয়ে যাবে এই পুরোটা হয়ে যাবে পুরোপুরি, ঠিক আছে, বাইরের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার, কি বললাম 7 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইটুকুনি জায়গা হচ্ছে ভেতরের বৃত্তের ব্যাসার্ধ, আর এই পুরোটা হচ্ছে আমাদের বাইরের বৃত্তের ব্যাসার্ধ, মানে 7 সেন্টিমিটার। এবার তোকে জিজ্ঞেস করেছে যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে কি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে হচ্ছে এই দূরত্বটা, এইটুকুনি দূরত্বটা, এই জায়গা, এই দূরত্বটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে এই দূরত্বটা যদি বের করতে হয়, তাহলে আমি এই পুরো ডিস্টেন্সটা থেকে যদি এই ছোট ডিস্টেন্সটা বিয়োগ করে দিই, মানে এই লেন্থটা থেকে, এই দৈর্ঘ্যটা থেকে আমি যদি এই দৈর্ঘ্যটা বিয়োগ করে দিই, তাহলে এইটুকুনি জায়গার দৈর্ঘ্য মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বেরিয়ে যাচ্ছে না। তাহলে আমি এই বড় দৈর্ঘ্যটা থেকে মানে 7 থেকে যদি ছোট দৈর্ঘ্য মানে 5 কে বিয়োগ করে দিই, তাহলেই এই দুটো কেন্দ্রের মধ্যে দূরত্বটা মানে 2 সেন্টিমিটার চলে আসছে না। যদি এখানে ভুল একক দিয়েছে, একটি, দুটি, তিনটি, চারটি লিখেছে, এখানে অ্যাকচুয়ালি সেন্টিমিটার হওয়া উচিত, তাহলে এটা অবশ্যই 2 সেন্টিমিটার, মানে অপশন বি ইজ কারেক্ট। আজ তোরা দেখেই বুঝতে পারি, আমাকে দুটো বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। এবার দেখ, দুটো আমি কেন্দ্র ধরে নিয়েছি, C1টা হচ্ছে বড় বৃত্তের কেন্দ্র, তাহলে এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ মানে 7 সেন্টিমিটার। আর C2 হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র, তাহলে এটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ মানে 5 সেন্টিমিটার। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, এইটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এই দূরত্ব মানে হচ্ছে এই বড় দৈর্ঘ্যটা মাইনাস ছোট দৈর্ঘ্যটা। তাহলে বড় দৈর্ঘ্য থেকে ছোট দৈর্ঘ্য বিয়োগ করলে তো এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মানে এই ডিস্টেন্সটা পুরোপুরি চলে আসে। তাহলে এই ডিস্টেন্সটা কত, 2 সেন্টিমিটার। তাহলে অপশন বি ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট খুব ভালো একটা কোশ্চেন বলে মনে হচ্ছে, মাধ্যমিক 2020 সালে এসছে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। কি বললাম, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। দারুণ কোশ্চেন, দুর্ধর্ষ লেভেলের কোশ্চেন, মানে ফাটাফাটি লেভেলের কোশ্চেন, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, বারবার করে বলছি। হ্যাঁ, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। সবার আগে আমি একটা 8 সেন্টিমিটারের বৃত্ত আঁকি, আমি একটা 8 সেন্টিমিটারের বৃত্ত আঁকছি, এই পাশেই আঁকি। আগে আমি একটা 8 সেন্টিমিটারের বৃত্ত আঁকছি, তারপর আমি একটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকছি, ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো করে কিন্তু ফলো করবি, দারুণ জিনিস কিন্তু, ভালো করে বলছি। হ্যাঁ, আচ্ছা, এবার অবজার্ভ করার চেষ্টা করো, এটা তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার পড়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটাকে আমি বললাম হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে কি জলদি বলো, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এবারে কেন্দ্রদ্বয়ের আমি যদি কেন্দ্রদ্বয়টাকে জয়েন করি, আমি যদি কেন্দ্র দুটোকে জয়েন করি, ঠিক আছে, আমি যদি কেন্দ্র দুটোকে জয়েন করি, আমি C1 আর C2 নাম নিচ্ছি, আমি কি বললাম, আমি C1 C2 নাম নিচ্ছি। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে আমাদের ডিস্টেন্সটা কত বলবো, 13 সেন্টিমিটার। কি বললাম, 13 সেন্টিমিটার। কি বললাম জলদি বলো, 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। আর আমাদের কি বলেছে, আর আমাদের বলেছে বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার এবং ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। এবার বলছে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার সবার আগে আমি সাধারণ স্পর্শকটাকে অঙ্কন করি, জানিস তো, সবার আগে আমি সাধারণ স্পর্শকটাকে অঙ্কন করি, একটু ভালো করে না আঁকলে হবে না, এক মিনিট, চুপচাপ আমি সরল সাধারণ স্পর্শকটাকে অঙ্কন করি, ঠিক আছে। এবার তাহলে এটা হচ্ছে আমাদের সরল সাধারণ স্পর্শক। ধরলাম এই সাধারণ স্পর্শকটা
বড় বৃত্তটাকে পি বিন্দুতে স্পর্শ করেছে এবং ছোট বৃত্তটাকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। কি বললাম জলদি বলো? কিউ বিন্দুতে স্পর্শ করেছে। বড় বৃত্তটাকে পি বিন্দুতে এবং ছোট বৃত্তটাকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এবার আমরা খুব ভালো করে জানি যে আমি যদি কোনো বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি স্পর্শকের উপরে একটা জয়েনিং লাইন টানি, মানে আমি কি বললাম আবার রিপিট করছি, আমি যদি কোনো বৃত্ত কেন্দ্র থেকে স্পর্শকের স্পর্শবিন্দুটাকে জয়েন করি, মানে বৃত্তের যে ব্যাসার্ধটা আছে ওটা অলওয়েজ কিন্তু সবসময় কিন্তু স্পর্শকের সাথে লম্ব অবস্থায় থাকবে। মানে এই কেন্দ্র আর স্পর্শবিন্দুকে আমি যদি জয়েন করি তাহলে ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে, এবং বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু সবসময় সারা জীবনের জন্য স্পর্শকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা পুরোপুরি মাথার মধ্যে ঢুকিয়ে নেই। তাহলে বৃত্তের স্পর্শক সবসময় কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে এই যে আমি C1 আর P টাকে জয়েন করলাম, তাহলে এর মাঝের অ্যাঙ্গেলটা কিন্তু চোখ বন্ধ করে বাবু জলদি বলো 90 ডিগ্রি। এর মাঝের অ্যাঙ্গেলটা কিন্তু পুরোপুরি 90 ডিগ্রি। এটাও 90 ভাইরে, এটাও 90। বারবার করে সেম ভাবে আমি এই ছোট বৃত্তেতেও কেন্দ্র এবং স্পর্শবিন্দুটাকে জয়েন করলাম। মানে সোজা কথা বলতে গেলে এই সেকেন্ড বৃত্তের কেন্দ্র এবং সেকেন্ড বৃত্তের যে স্পর্শবিন্দুটাকে আমি জয়েন করলাম, তাহলে এটা আবার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা পুরোপুরি ভাবে সাধারণ স্পর্শকের সাথে পারপেন্ডিকুলার, মানে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, তাই তো? এই অ্যাঙ্গেলটা পুরোপুরি ভাবে জলদি রেসপন্স করে 90 ডিগ্রি। এবার তুই খুব ভালো করে দেখ, যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় আর এটা হচ্ছে সাধারণ রেখা, তাহলে এই দুটো সরল রেখাকে একদম সমান্তরাল হতে হবে না? তুই নিজে ভালো করে ভাব, এটা লাইন, এটা যা অ্যাঙ্গেল করেছে এটাও যদি সেম অ্যাঙ্গেল করে, তাহলে এটাও আলফা হলে এদের দুজন পুরোপুরি সমান্তরাল হয়ে যাবে না? আরে বাবা, এটা তো আমাদের হচ্ছে সাধারণ কোণ, তাই না? এটা তো পুরোপুরি সাধারণ কোণ। আরে বাবা, এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়ে যায়, কি বললাম, এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়ে যায়, তাহলে অবশ্যই এই দুখানা সরলরেখা কিন্তু সমান্তরাল হয়ে যাবে। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে যেহেতু এটা একটা পিকিউ একটা রেখা, একটা সাধারণ রেখা, এবং এই দুটো কোণ যেহেতু সমান, তার মানে এই C1P আর C2Q এরা অলিখিত ভাবে কিন্তু পুরোপুরি জলদি বলো সমান্তরাল হয়ে যাবে। তাহলে C1P আর C2Q এই দুটো সরলরেখা কিন্তু পুরোপুরি ভাবে জলদি বলো সমান্তরাল হয়ে যাবে। যেহেতু এই অ্যাঙ্গেল দুটো সেম, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সেম না হলে কিন্তু হতো না। যেহেতু আমাদের ব্যাসার্ধ সবসময় স্পর্শকের সাথে লম্বভাবে থাকে, তাহলে এটাও ব্যাসার্ধ স্পর্শকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এটাও ব্যাসার্ধ স্পর্শকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে এই দুখানা অ্যাঙ্গেল পুরোপুরি সেম, তাহলে এটাকে অনুরূপ কোণ বলা হয়। মনে পড়লো ফাট করে আমার, অনুরূপ কোণ বলা হয় এটাকে। তাহলে অনুরূপ কোণ যেহেতু, তাহলে এই দুটো লাইন কিন্তু অলিখিত ভাবে পুরোপুরি সমান্তরাল। এবার তোকে কি বের করতে বলেছে ভাই? এবার তোকে বের করতে বলেছে হচ্ছে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। মানে তোকে এখানে পি কিউ এর মান বের করতে বলেছে। কি বললাম জলদি বলো? এখানে পি কিউ এর মান বের করতে বলেছে, বৃত্তের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলেছে। এবার এটা বের করবো কিভাবে ভালো করে বোঝার চেষ্টা করবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি বের করবো কিভাবে সেটা আগে আমি ভালো করে বোঝার চেষ্টা করি। সবার আগে আমি উত্তরে একটু আসছি, ঠিক আছে? ধরি C1 ও C2 হলো দুটি বৃত্তের কেন্দ্র এবং সাধারণ স্পর্শকটি বড় বৃত্তটিকে পি বিন্দুতে এবং ছোট বৃত্তটিকে কিউ বিন্দুতে স্পর্শ করে। কি বললাম? কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমি আরেকবার পড়ছি লেখাটা পুরোপুরি, যে ধরি C1 ও C2 হলো দুটি বৃত্তের কেন্দ্র এবং সাধারণ স্পর্শকটি বড় বৃত্তটিকে পি বিন্দুতে এবং ছোট বৃত্তটিকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে? ওকে, এবার খুব ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। C1P এবং C2Q কে
যুক্ত করা হলো। কি বললাম? সি টু কিউ কে জলদি বলো, যুক্ত করা হলো, যুক্ত করা হলো। মানে C1 এর সাথে P কে আমি জয়েন করলাম, C2 এর সাথে আমি Q কে জয়েন করলাম। ঠিক আছে, ওকে। দেওয়া আছে বা প্রশ্নানুসারে, কি বললাম? প্রশ্নানুসারে, কি বললাম? প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে C1 C2 হচ্ছে তোমার 13 সেন্টিমিটার। প্রশ্নানুসারে C1 C2 হচ্ছে তোমার 13 সেন্টিমিটার, মানে C1 থেকে C2 দূরত্বটা হচ্ছে তোমার, জলদি বলো, 13 সেন্টিমিটার। C1 থেকে C2 দূরত্ব হচ্ছে তোমার 13 সেন্টিমিটার। ঠিক আছে, এবং বড় বৃত্তের ব্যাসার্ধ কি 8 সেন্টিমিটার। তাহলে C1 পিটা হচ্ছে 8 আর C2 কিউটা কি, জলদি বলো? C1 পিটা হচ্ছে 8 সেন্টিমিটার আর C2 কিউটা তোমার কি, জলদি বলো? 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে C1 পি মানে বড় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এটা 8, এটা হচ্ছে 3। ভেরি গুড, খুব ভালো কথা। এবার আমি একটা ছোট্ট কাজ এখানে করছি। আমি এই কিউ বিন্দু থেকে এই C1 C2 এর সমান্তরাল, কিউ বিন্দু থেকে C1 C2 এর সমান্তরাল, কি বললাম? কিউ বিন্দু থেকে C1 C2 এর সমান্তরাল সরলরেখা ড্র করলাম। কি বললাম? কিউ বিন্দু থেকে আমি C1 C2 এর সমান্তরাল একটা সরলরেখা ড্র করলাম, যেটা এই C1 P কে এম বিন্দুতে ছেদ করছে। কি বললাম? এম বিন্দুতে ছেদ করছে। তাহলে কিউ বিন্দু থেকে আমি এই C1 C2, এই যে আমাদের লাইনটা আছে, এর সমান্তরাল একটা সরলরেখা ড্র করলাম, যেটা C1 P কে এম বিন্দুতে, কি বললাম? এম বিন্দুতে ছেদ করছে। তাহলে এই লেখাটা আমাকে লিখতে হবে, বারবার করে বলছি। এবার 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 এখন এখন কিউ বিন্দু থেকে, ঠিক আছে, C1 C2 এর সমান্তরাল, কিউ বিন্দু থেকে C1 C2 এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা C1 P কে এম বিন্দুতে ছেদ করে। হাতের লেখাটা কিন্তু খুব বাজে, কিছু মনে করিস না প্লিজ, রিকোয়েস্ট করছি আমি এটা। তাহলে আমি কিউ বিন্দু থেকে C1 C2 সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা C1 P টাকে এম বিন্দুতে ছেদ করছে। কি বললাম? যা C1 C2 কে এম বিন্দুতে ছেদ করছে। এবার যেই মুহূর্তে আমি কিউ বিন্দু থেকে অঙ্কন করলাম, C1 P টাকে এম বিন্দুতে ছেদ করলো, এবার আমি দেখতে পাচ্ছি যেহেতু এই কিউ এমটা এবং এই C1 C2 টা পুরোপুরি সমান্তরাল, এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে আমি কিউ বিন্দু থেকে সমান্তরাল সরলরেখা ড্র করলাম, যেটা C1 P কে এম এ ছেদ করলো, এবার অদ্ভুত ভাবে যেহেতু এই দুটো সরলরেখা সমান্তরাল, এই যে আমাদের C1 M আছে আর C1 C2 কিউ আছে, এরা দুজন সমান্তরাল, আবার এই দুটো সরলরেখা পুরোপুরি সমান্তরাল, তাহলে এই C1 C2 QM এটা এই মুহূর্তে একটা সামান্তরিক না? C1 C2 QM টা হচ্ছে এই মুহূর্তে, জলদি বলে, একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের কি হয়? সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায়। তাহলে অবশ্যই আমি একটা লিখেছি এখানে, সুতরাং C1 C2 QM, কি বললাম? C1 C2 QM একটি সামান্তরিক। কি বললাম? সামান্তরিক। তাহলে QM টা হচ্ছে C1 C2 এর সাথে সমান, সুতরাং QM টা পুরোপুরি C1 C2 এর সাথে সমান, মানে 13 সেন্টিমিটার, এবং এই C2 কিউটা C1 M এর সাথে সমান। C2 কিউ, জলদি বলো? C2 কিউটা C1 M এর সাথে সমান। তাহলে C1 M টা হয়ে গেল, C2 কিউ কত? 3 সেন্টিমিটার, কারণ C2 কিউ হচ্ছে আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে C2 কিউ হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, তার মানে C1 M টা তোমার 3 সেন্টিমিটার হয়ে গেল। এবার বের করতে হবে আমার কি, জলদি বলো? এই সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। বললাম এই সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, মানে PQ বের করতে হবে। তাহলে এই PMQ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমি কি পাবো? ত্রিভুজ PQM থেকে আমি কি পাই? ত্রিভুজ PQM থেকে আমি পাচ্ছি কি? দেখেই বুঝতে পারা যাচ্ছে এই PQM টা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ। সমকোণের অপোজিট যে বাহুটা আছে ওটাকে বলা হয় অতিভুজ। তাহলে QM টা আমাদের অতিভুজ, এটা আমাদের লম্ব,
আর পি কিউ হচ্ছে আমাদের কি জলদি বলো ভূমি। তাহলে আমরা জানি অতিভুজের স্কোয়ার মানে কিউ এম এর স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার মানে পি এম এর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে পি কিউ এর স্কোয়ার। তোকে আলটিমেটলি কিন্তু পি কিউ এর মানই বের করতে হবে। এবার কিউ এম মানে আমি এক্ষুনি পেয়ে গেছি 13 সেন্টিমিটার, তাহলে 13 স্কোয়ার। আচ্ছা পিএম মানে কি বাবা? পিএম মানে হচ্ছে C1P মাইনাস C1M। তাহলে পিএম মানে কি? পিএম মানে হচ্ছে C1P মাইনাস C1M। C1P হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ, কি বললাম? বড় বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে C1P হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ মানে 8 এবং C1M টা হচ্ছে কত? 3। তাহলে আলটিমেটলি 5 পাওয়া গেল, 5 সেন্টিমিটার। তাহলে পিএম স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তাহলে পি কিউ এর স্কোয়ারটা হয়ে গেল 169 মাইনাস 25 মানে 144। তাহলে পি কিউ এর মানটা হয়ে গেল জলদি বলো √144 মানে ফার্স্ট বলবে 12। তাহলে পি কিউটাই আমাদের কি ছিল? সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ছিল। তাহলে পি কিউটা সমকোণী ত্রিভুজ পি এম কিউ থেকে আমি পাচ্ছি আমি কি পাচ্ছি বলো? পি কিউটা পাচ্ছি। পি এম কিউ থেকে আমি পি কিউটা পেয়ে যাচ্ছি। তাহলে পি কিউটা হচ্ছে পি এম কিউ সমকোণী ত্রিভুজের ভূমি, পি এমটা হচ্ছে লম্ব আর কিউ এমটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে কিউ এম স্কোয়ার ইকুয়ালস টু পি এম স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। কিউ এম মানে হচ্ছে আমাদের কত? 5 আর কিউ এম মানে হচ্ছে আমাদের 13। যেহেতু এটা 13 তো এটাও 13, যেহেতু সামান্তরিক এটা, তো এটা 13 এটাও 13। তাহলে আলটিমেটলি আমি পি কিউটা কত পেয়ে গেলাম? 12 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে আমাদের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত? সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার। ভেরি গুড, খুব ভালো কথা। এবার নেক্সট আমি আসছি একদম দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। কি বললাম? সদৃশ হবে। আমি আবার রিপিট করছি, দুটো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। এটা সবাই জানে। দুটি ত্রিভুজের, এই তো আমি ত্রিভুজ নিচ্ছি দুটো, একটা হচ্ছে এ বি সি, একটা হচ্ছে ডিইএফ। কি বললাম? ডিইএফ। তো বাহুগুলির অনুপাত সমানুপাতে থাকলে বলেছে, মানে এ বি আর ডিই এর অনুপাত, এটা যদি বিসি আর ইএফ এর অনুপাতের সাথে সমান হয় এবং এটা যদি এসি আর ডিএফ এর অনুপাতের সাথে সমান হয়, মানে এবি আর ডি এর অনুপাত, বিসি আর ইএফ এর অনুপাত আর এসি আর ডিএফ এর অনুপাত যদি সমান হয়ে যায়, তাহলে এই দুখানা ত্রিভুজকে কি বলা হয়? জলদি বলো। সদৃশ বলা হবে। তাহলে একদম পুরোপুরি শূন্যস্থান পূরণের কোশ্চেন। চলো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে। কি বললাম? ড্যাশ বিভক্ত করে। সবার আগে আমি ট্রাপিজিয়াম আঁকছি। কি বললাম? আমি ট্রাপিজিয়াম আঁকছি, এ বি সি ডি। এবার এই সমান্তরাল বাহুদ্বয়ের সাথে আমি যদি কোনো সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, কি বললাম? আমি যদি কোনো সমান্তরাল সরলরেখা ই এফ অঙ্কন করি, ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তাহলে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের যে সমান্তরাল দুটো বাহু আছে, মানে এডি আর বিসি, এই সমান্তরাল বাহুদ্বয়ের যে সমান্তরাল সরলরেখাটা আছে, ওটা অপর বাহুদ্বয়কে, মানে এই সিডি আর এবি এই বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে। এবার অ্যাকচুয়ালি এর অ্যান্সারটা হবে সমানুপাতে। কি বললাম? সমানুপাতে বিভক্ত করে। কি বললাম? সমানুপাতে বিভক্ত করে। কি বললাম? সমানুপাতে বিভক্ত করে। ভেরি গুড, খুব ভালো কথা। দেখ এখানে কি বলছে। তাহলে আমি যদি ইএফ একটা সমান্তরাল সরলরেখা এখানে অঙ্কন করি, তাহলে অদ্ভুত ভাবে দেখা যায় যে ডিই আর ইসির যে অনুপাতটা আছে, প্রমাণ করা যায়, ডিই আর ইসির যে অনুপাতটা আছে, এএফ আর এফ বির অনুপাতটা পুরোপুরি সমান। তাহলে অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, মানে ইএফটা সিডি কে যেই অনুপাতে বিভক্ত করেছে, মানে ডিই বাই ইসি, ইএফটা এবি কে সেই একই অনুপাতে বিভক্ত করবে, এফ আর এবি। তাহলে আমাদের ডিই বাই ইসি মানে
ইএফটা সিডি কে ডিই বাই ইসি এই অনুপাতে বিভক্ত করছে, আর ইএফটা এবি কে এএফ আর এফবি এই অনুপাতে বিভক্ত করছে। তাহলে আলটিমেটলি এই দুটো অনুপাত, এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাতটা সমান। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি সমান অনুপাত, মানে সমানুপাতে বিভক্ত করে। নেক্সট কোশ্চেন আমি আসছি, খুব ভালো কোশ্চেন, দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি, চিন্তা করার দরকার নেই। এবিসি আর ডিএফ ত্রিভুজে এ অ্যাঙ্গেল আর ই অ্যাঙ্গেল দুটো 50 ডিগ্রি। সবার আগে আমি এবিসি ত্রিভুজ অঙ্কন করছি, সবার আগে আমি এবিসি ত্রিভুজ অঙ্কন করছি। তাহলে এ বি সি ডি ই এফ, ঠিক আছে, ভালো করে শুনবে। এবারে এ অ্যাঙ্গেল আর ই অ্যাঙ্গেলটা সমান, এক মিনিট, এটাকে আমি এ বি সি বলি, এটাকে আমি ডি ই এফ বলছি, ভালো কথা। এবং হচ্ছে এই এ অ্যাঙ্গেলটাও 50 ডিগ্রি, আবার এই ই অ্যাঙ্গেলটাও পুরোপুরি 50 ডিগ্রি, ভালো কথা। আচ্ছা, আরেকটা বলছে এবি বাই ইডি, কি বললাম, এবি বাই ইডি, বাপরে বাপ, ইকুয়ালস টু এসি বাই ইএফ, এসি বাই ইএফ। একটা কাজ কর না, একটা কাজ কর, এখানে এটাকে ডি ই এফ করে দে, ভালো কথা। আচ্ছা, কি বলছে এখানে এবি বাই ইডি, এবি বাই ইডি মানে এই দুটো মানে ভূমির অনুপাত, কি বলেছে এখানে এবি বাই ইডি মানে ভূমি দুটোর অনুপাত ইকুয়ালস টু এসি বাই ইএফ, সরি এসি বাই ইএফ, এসি বাই ইএফ। মানে সোজা কথা বলতে গেলে এই এবিসি ত্রিভুজ আর ডিএফ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের দুটো বাহু অনুপাত সমান, মানে এই এবিসি ত্রিভুজের ভূমি আর ডিএফ ত্রিভুজের ভূমি এর অনুপাত, এবং এবিসি ত্রিভুজের এই বাম দিকের দৈর্ঘ্য মানে এসি এবং ডিএফ ত্রিভুজের বাম দিকের দৈর্ঘ্য মানে ইএফ, এদের অনুপাতটা পুরোপুরি সমান, এটা বলে দিচ্ছে। আর বলেছে এই যে এফ অ্যাঙ্গেলটা আছে এটা বলছে 60 ডিগ্রি, কি বললাম এফ অ্যাঙ্গেলটা বলছে জলদি বলো 60 ডিগ্রি, তাই তো? তাহলে অ্যাঙ্গেল বি এর মানটা কত, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 50 ডিগ্রি হয়, এফ অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে আমাদের ডি অ্যাঙ্গেলটা কত? আমাদের ডি অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল ডি আমাদের হচ্ছে 180 মাইনাস 50 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আমরা খুব ভালো করে জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই ডি অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 মাইনাস 50 মাইনাস 60, মানে কি জলদি বলো 70 ডিগ্রি। এবার যেহেতু এই জিনিসটা ঘটছে, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেহেতু এই জিনিসটা ঘটছে মানে ভূমি এবং ভূমির অনুপাত এবং বাঁ দিকের দৈর্ঘ্য এবং বাঁ দিকের দৈর্ঘ্য অনুপাত সমান, তার মানে এই দুটো ত্রিভুজ পুরোপুরি জলদি বলো সদৃশ, কি বললাম এই দুটো ত্রিভুজ পুরোপুরি জলদি বলো সদৃশ, ঠিক আছে? তাহলে এই দুখানা ত্রিভুজ পুরোপুরি সদৃশ। এবার কি ধরনের সদৃশ? সদৃশ কোণী ত্রিভুজ। যেহেতু কোণ দুখানা সমান, যেহেতু এই ত্রিভুজের কোণ দুখানা সমান, তাহলে এই দুটো ত্রিভুজ শুধুমাত্র সদৃশ নয়, এই দুখানা ত্রিভুজ পুরোপুরি সদৃশ কোণী। তার মানে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি এবং বি অ্যাঙ্গেলটা এবং এই ডি অ্যাঙ্গেলটাও সমান। আমায় বের করতে বলেছে যে অ্যাঙ্গেল বি কত, তাহলে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি সমান, অ্যাঙ্গেল ডি বেরিয়েছে আমাদের 70 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি এর মানটাও হয়ে যাবে অপশন এ মানে 70 ডিগ্রি। তাহলে আমাকে বুঝতে হবে যে এই দুটো ত্রিভুজ কি সদৃশ বাহু নাকি সদৃশ কোণ। আমি সদৃশ বুঝে গেছি, একটা কোণও সমান হয়ে গেছে, এই ত্রিভুজের একটা কোণ আর এই ত্রিভুজের একটা কোণ সমান, তার মানে এই দুটো ত্রিভুজ শুধুমাত্র সদৃশ না, সদৃশ কোণী ত্রিভুজ। কি বললাম? সদৃশ কোণী ত্রিভুজ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে সদৃশ কোণী ত্রিভুজ মানে কোণগুলো পরস্পর সমান, তাহলে 50-50 সমান, ওপরের কোণটাও সমান হয়ে যাবে, এই ডান দিকের কোণটাও সমান হবে। এবারে ডি অ্যাঙ্গেলটা আর বি অ্যাঙ্গেলটা মানে সমান, ডি অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেছি 70 ডিগ্রি, তাহলে বি অ্যাঙ্গেলটাও পেয়ে গেলাম কি 70 ডিগ্রি। একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই। এবার আসছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ। আবার দুখানা ত্রিভুজের গল্প এখানে আছে, আবার দুখানা ত্রিভুজ এখানে আছে, এ বি সি, এক মিনিট, এ বি সি আর জলদি বলো ডি ই এফ, দুখানা ত্রিভুজ আছে এবং এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। কি বললাম? সদৃশ কোণী ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ পুরোপুরি কি জলদি বল সদৃশ কোণী ত্রিভুজ, মানে কোণ সমান।
এবার সদৃশ যদি কোনো ত্রিভুজ হয়, দুখানা ত্রিভুজ যদি তোমার সদৃশ হয়, তাহলে কি হবে আমি জানি খুব ভালো করে, যে এই এবি আর এই ডিই এর অনুপাতটা কি বলেছে, এবি আর ডিই এর অনুপাতটা বলেছে 2:3। ঠিক আছে, ব্যাপারটা ভালো করে শোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবার আমি এই এবিসি ত্রিভুজের একটা উচ্চতা নিলাম, উচ্চতা h1, আর ডিএফ ত্রিভুজের উচ্চতা নিলাম, জলদি বলো উচ্চতা কি, জলদি বলো h2। যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশ, যেহেতু যেহেতু এবিসি এবং ত্রিভুজ ডিইএফ, যেহেতু এই দুটি ত্রিভুজ সদৃশ, তার মানে এবিসি ত্রিভুজের উচ্চতা এবং ভূমির অনুপাত ডিইএফ ত্রিভুজের উচ্চতা এবং ভূমির অনুপাতের সাথে, জলদি বলো, সমান হবে। এবিসি ত্রিভুজের উচ্চতা এবং ভূমির অনুপাত ডিইএফ ত্রিভুজের উচ্চতা এবং ভূমির অনুপাতের সাথে সমান হবে। এবিসি ত্রিভুজের উচ্চতা এবং ভূমির অনুপাত ডিইএফ ত্রিভুজের উচ্চতা এবং ভূমির অনুপাতের সাথে সমান হবে। তাহলে চুপচাপ কি পেয়ে গেলাম, যে h1/h2 হয়ে গেল ab/de। তাহলে আলটিমেটলি ab/d, ab is to d যদি 2:3 হয়, তাহলে ab/d এটা কি হবে, 2/3 হয়ে যাবে। তার মানে h1/h2 হয়ে গেল কিন্তু তোমার 2/3, তাই তো। আবার ab/de এটাও কিন্তু তোমার হয়ে গেল আলটিমেটলি, জলদি বলো। এবার সব থেকে মেন জিনিসটা কি, তাদের ক্ষেত্রফলের অনুপাত জিজ্ঞেস করেছে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কি, আর ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের, এবিসি আর ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত জিজ্ঞেস করেছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি মানে এবি ইন্টু উচ্চতা মানে h1, আর ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ডি এবং উচ্চতা কি h2, হাফ ইন্টু ভূমি মানে ডি ইন্টু উচ্চতা মানে h2। এবার আমরা দেখেছি হাফ হাফ কেটে গেল, এবার ab/de এসছে এখানে ইন্টু h1/h2 এসছে, কি বললাম, ab/d ইন্টু h1/h2 এসছে এখানে, সমস্যা নেই কোনো। ab/d তোর হচ্ছে 2/3, h1/h2 তোমার হচ্ছে 2/3, তাহলে আলটিমেটলি কি আসছে, 4/9 আসছে। তাহলে এবিসি এবং ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, ক্ষেত্রফলের অনুপাত কি হবে, ক্ষেত্রফলের অনুপাতটা হচ্ছে 4:9। তাহলে এবিসি আর ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে, জলদি বলো, 4:9 হয়ে যাবে। তার মানে অপশন ইজ কারেক্ট। তাহলে আমাদের এবি আর ডি এর যদি অনুপাতটা বলে দেয় 2:3, তাহলে এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হয়ে যাবে 4:9। এই নিয়ে কোনো আমাদের বিন্দুমাত্র আমাদের কোনো সন্দেহ নেই, ঠিক আছে। ওকে, একদম ইজি অঙ্ক, চিন্তা করার মতন অঙ্ক নয়। এবং এটাই আমাদের আজকে লাস্ট অঙ্ক ছিল রে এন্ড মার্টিনের সদৃশ্যতা এবং স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে যে কোশ্চেন গুলো আছে সমস্ত কোশ্চেন সলভ করে দিলাম। প্লিজ তোরা কমেন্ট সেকশনে জানা যে কিরকম লাগলো ক্লাসটা। এবং মাঝখানে একটা ফোন চলে এসছে বলে ফোনটা ধরেছিলাম, তো দুটো ভিডিও আমি জুড়ে দেবো, তো ইম্পর্টেন্ট ফোন ছিল বলে, তো তোরা কিছু মাইন্ড করিস না প্লিজ। কিন্তু আমি টানা কিন্তু সমস্ত রে এন্ড মার্টিনের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে সলভ করে দিলাম। তোরা বল তোদের ক্লাসটা কিরকম লেগেছে, এবং কমেন্ট সেকশনে ঝড় বইয়ে দে ভাই প্লিজ, কমেন্ট সেকশনে আগুন লাগাও। কি করছো তোমরা এখানে, তাহলে কমেন্ট সেকশনে আগুন লাগা যে ক্লাস কিরকম লাগলো, এবং তোরা নেক্সট দিনে কোন চ্যাপ্টারের এই রে এন্ড মার্টিন সিরিজটা সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানা। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো, এবং অয়েন স্যার অলওয়েজ তোমাদের পাশে আছে, এসিসি এডুর পুরো টিম তোমাদের পাশে আছে, এই নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ।